তো আজকে আমরা পালমোনারি টিউবারকুলোসিস সম্পর্কে পড়ব। তো এটার অর্গানিজম কী কী আছে রেসপন্সিবল, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস আর ব্যাকটেরিয়াম আফ্রিকানাম। তো এই তিনটা হচ্ছে অর্গানিজম। তো মোস্ট কমনলি যেটা হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হয়। আচ্ছা, এবার আমরা আসি যে হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি পালমোনারি টিবি, মিলিয়ারি টিবি আর পোস্ট প্রাইমারি পালমোনারি টিবি। এখানে দেখো যে প্রাইমারি পালমোনারি টিবি সেটা হচ্ছে যে এটা কাদের হয়, দেখা যায় যে যেসব পার্সন কখনো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আগে এক্সপোজ হয়নি, তো ওদের ইমিউন সিস্টেম দেখা যাচ্ছে যে ইমিউন সিস্টেমের কোনো মেমোরি নাই টিবি নিয়ে। একটা টিউবারকুলিন টেস্ট যদি করে তাহলে প্রথমে নেগেটিভ আসবে। তো এরকম পেশেন্ট যেখানে এরকম ক্ষেত্রে দেখা যায় যে সেটা তাদের যদি টিবি হয় তখন সেটাকে বলা থাকে প্রাইমারি টিবি। প্রাইমারি টিবি রেফার্স টু দ্য ইনফেকশন অফ প্রিভিয়াসলি আনইনফেক্টেড টিউবারকুলিন নেগেটিভ ইন্ডিভিজুয়াল। তো তারপর এটা হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে কিন্তু সিমটমগুলো দেখা যাচ্ছে মাইল্ড ইলনেস দেখা যায়, প্লাস স্পেশালি চিলড্রেনদের ক্ষেত্রে এরকম হতে পারে যে ফার্স্ট টাইম টিবির এক্সপোজার হলো, ইমিউন সিস্টেমের কোনো মেমোরি নাই, এই কারণে দেখা যায় যে টিউবারকুলিন টেস্টটা নেগেটিভ আসছে। আচ্ছা, তো আমরা যেটা ডেভিডসন থেকে পড়ে এসেছি যে প্রাইমারি টিবি স্পেশালি চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হয়, অ্যান্ড এটা অ্যাসিমটোমেটিক হিসেবে স্টার্ট হয়, আর ব্যাসিলিটা যখন ইনহেল হয় তখন অ্যালভিওলাতে সেটেল হওয়ার পরে দেখা যায় যে লাংয়ের যে সমস্ত মিড জোন অথবা লোয়ার জোন, এই সমস্ত জোনগুলোতেই দেখা যায় যে বেশি এই প্রাইমারি টিবিটা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা মিলিয়ারি টিবিতে আসি, দেখি এখানে কি বলেছে। মিলিয়ারি টিবিতে এটা হচ্ছে ব্লাড বোন ডিসেমিনেশন গিভ রাইজ টু মিলিয়ারি টিবি। যখন ব্লাড বোন ডিসেমিনেশন হয় মানে হচ্ছে টিবি ব্যাসিলি যখন হচ্ছে ব্লাডস্ট্রিমে এন্টার করে, প্রাইমারি ইনফেকশনের সময় যখন সে ব্লাডস্ট্রিমে এন্টার করে, এটা কিন্তু ব্লাডস্ট্রিমে এন্টার করার পর স্প্রেড করে যায়, মাল্টিপল অর্গানে স্প্রেড করে যায়, মানে বোথ লাংয়েও স্প্রেড করে যায়। তো এই যে মাল্টিপল অর্গানে স্প্রেড করে যায়, এই যে ওয়াইড স্প্রেড ডিসেমিনেশন, এটাকেই বলা হয়ে থাকে মিলিয়ারি টিবি। এখন এই যে সিমটম, একটা সিস্টেমিক ইলনেস ডেভেলপ করে ডিউ টু বডিজ ইমিউন রেসপন্স টু ওয়াইড স্প্রেড টিবি ইনফেকশন। তো তখন এই যে সিস্টেমে কী কী দেখা যায় যে আমাদের সিমটমগুলো ফিভার, নাইট সোয়েট, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এবং ড্রাই কফ। তো আমরা হচ্ছে দেখা যাচ্ছে এক্সরেতে যে 1 থেকে 2 মিলিমিটার লেশনে ম্যালেজ সিড আমরা ডিস্ট্রিবিউটেড পাই। তো এই যে মিলিয়ারি এই শব্দটা এসেছে এই যে মাইলেজ সিড থেকে, যেটা কিনা একটা মাইলেজ সিড লাইক অ্যাপিয়ারেন্স অফ লেশন ইন দ্য লাং। তো লাংয়ের যে লেশনটা ওটা মাইলেজ সিডের মতো দেখা যায়, দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে মিলিয়ারি টিবি বলা হয়ে থাকে। আমরা পোস্ট পালমোনারি টিবিতে আসি। এটা কি? এটা হচ্ছে দেখা যাচ্ছে যে রেফার টু ইনফেকশন অফ প্রিভিয়াসলি ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল। এটা হচ্ছে পোস্ট প্রাইমারি পালমোনারি টিবি। তো যখন একটা প্রিভিয়াসলি ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল দেখা যাচ্ছে যে দিস ফর্ম অফ টিবি অকার্স আফটার দ্য প্রাইমারি ইনফেকশন। তো প্রাইমারি ইনফেকশনের পরে যেহেতু এটা হয়, এই কারণে এটাকে পোস্ট প্রাইমারি বলেছে। এবং দেখা যায় যে বছর খানিক পর এটা হতে পারে ইমিউন সিস্টেমে ল্যাটেন্ট টিউবারকুল ব্যাসিলি নাই, যেহেতু পেশেন্টটা আগেই হচ্ছে এক্সপোজ হয়েছিল, তাহলে তার টিউবারকুলিন টেস্টটা হচ্ছে পজিটিভ হবে। তো নর্মালি এটা হচ্ছে অ্যাডাল্ট পিপলদের বেশি হয়,
পোস্ট প্রাইমারি পালমোনারি টিবি, বাট প্রাইমারি পালমোনারি যে টিবিটা সেটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হয়, আমরা আগে পড়ে এসেছি। তো এই যে পোস্ট প্রাইমারি টিবি, এটা হচ্ছে আমাদের ডেভিডসনে যেটা লেখা, এটা হচ্ছে এপিক্যাল আর পোস্টেরিয়র সেগমেন্ট, এই দুটো জায়গায় এই পোস্ট পালমোনারি টিবিটা বেশি হবে। আর মিড অ্যান্ড লোয়ার জোনের আমাদের প্রাইমারি টিবিটা বেশি হবে। এই তো আমরা দেখতে পারবো যে স্প্রেড ফ্রম দ্য প্রাইমারি ফোকাস টু হিলার অ্যান্ড মিডিয়াসিনাল লিম্ফ নোড, তখন হচ্ছে প্রাইমারি কমপ্লেক্স তৈরি হয়। আচ্ছা, প্রাইমারি ফোকাস মানে যেটা হচ্ছে ইনিশিয়াল সাইট অফ টিবি ইনফেকশন ইন দ্য লাং, সেটাকে বলা থাকে প্রাইমারি ফোকাস। এই যে প্রাইমারি ফোকাস থেকে যদি আমাদের হচ্ছে লিম্ফ্যাটিক দিয়ে হলো হিলার এবং মিডিয়াস্টেনাল লিম্ফ নোডে চলে যায়, তখন হচ্ছে এটাকে বলা হয় থাকে গন কমপ্লেক্স, বা যেটাকে বলা থাকে প্রাইমারি কমপ্লেক্স। দিস ইজ আ টিপিক্যাল অফ প্রাইমারি টিবি স্পেশালি ইন চিলড্রেন। তারপর আমরা আসি যে পরের লাইনটা কী বলছে, ডাইরেক্ট এক্সটেনশন অফ প্রাইমারি ফোকাস প্রোগ্রেসিভ পালমোনারি টিবি। এটা হচ্ছে ইমিউন সিস্টেম যখন হচ্ছে দেখা যায় যে ইনফেকশনকে থামাতে পারছে না, টিবি ব্যাসিলি কিন্তু স্প্রেড করে যায় প্রাইমারি ফোকাস থেকে লাং ডিপার ইনটু দ্য লাংয়ে স্প্রেড করে যায়, কজিং ও ওর্সেনিং দ্য লাং ডিজিজ। দিস ইজ কল প্রোগ্রেসিভ পালমোনারি টিবি। মানে প্রাইমারি ফোকাস থেকে আস্তে আস্তে প্রোগ্রেস করতেছে এবং ইমিউন সিস্টেম এটাকে ধরে রাখতে পারছে না, এটাকে বলা থাকে প্রোগ্রেসিভ পালমোনারি টিবি। এবং যখন দেখা যায় যে এটা প্লিউরাতে গিয়ে স্প্রেড করে, তখন হচ্ছে প্লিউরাইসি এবং প্লিউরাল ইফিউশন ডেভেলপ করবে। তো টিবি হচ্ছে প্লিউরাতে গিয়ে এখানে হচ্ছে ইনফ্ল্যামেশনকে ট্রিগার করবে আর এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন করবে। দিস ফ্লুইড ইউজুয়ালি হ্যাজ লিম্ফোসাইট অ্যান্ড হাই প্রোটিন, মানে ইনফ্ল্যামেশনের কারণে যেহেতু হচ্ছে তাহলে হাই প্রোটিন, এটাকে আমরা বলে থাকবো যে যেটাকে বলি এক্সুডেটিভ ফ্লুইড থাকবে। আর টিবি ব্যাসিলি মে বি ফাউন্ড ইন ইট, আমরা যে সেলগুলো পাবো টিবি ব্যাসিলির এই প্লিউরাল ফ্লুইডের মধ্যে পাবো। তারপর আমরা দেখবো যে ব্লাড বোন স্প্রেড, এটা কি, কিছু ব্যাসিলি আছে যারা হচ্ছে দেখা যাচ্ছে যে ডিলেড ইনফেকশন, এক্সাম্পল বোন, কিডনি, তারপর হচ্ছে ইউরিনারি টিবি। মানে একটা দেখা যায় যে স্মল নাম্বার অফ টিবি যে ব্লাডে এন্টার করে, ব্লাড বোন দেখো যে ব্লাড বোন স্প্রেড ফিউ ব্যাসিলি, স্মল নাম্বার অফ টিবি ব্যাসিলি তো হচ্ছে তোমার ব্লাড স্ট্রিমে এন্টার করে, তারা হচ্ছে বিভিন্ন অর্গানে সেটেল হতে পারে। দেখা যাচ্ছে যে স্কেলিটাল, রেনাল, জেনিটোলিটারি ইনফেকশন এগুলো করে থাকে। বোন, কিডনি, রিপ্রোডাক্টিভ ট্র্যাক এগুলোতে ঢুকে তারা যে এরকম কাজগুলো করে। রিমেনিং ল্যাটেন্ট ফর মান্থস অর ইয়ার্স বিফোর কজিং ডিজিজ, তো তারা এখানে হচ্ছে ঢুকে দেখা যাচ্ছে ল্যাটেন্ট অবস্থায় থাকে অ্যান্ড হচ্ছে পরে হচ্ছে আলটিমেটলি মিলিয়ারি টিবি বা হচ্ছে টিবি মেনিনজাইটিসে তারা দেখা যায় যে ল্যাটেন্ট অবস্থা থেকে মিলিয়ারি টিবি বা টিবি মেনিনজাইটিসে হচ্ছে কনভার্ট হতে পারে। তো এগুলা ছিল তোমার কি বলবো কিছু কথাবার্তা প্রাইমারি পালমোনারি টিবি, মিলিয়ারি টিবি আর পোস্ট প্রাইমারি পালমোনারি টিবি বলতে কি বুঝিয়েছে। তো এখন আমরা দেখব যে প্রাইমারি টিবি এটার স্প্রেড কি, এটার ফেট কি। হ্যাঁ, তো মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় ইমিউন রেসপন্সের কারণে মোস্ট পিপল হচ্ছে কমপ্লিটলি রিকভার হয়ে যায় প্রাইমারি টিবি থেকে, অ্যান্ড লেশনটা ক্যালসিফাইড হয়ে যায়, ফাইব্রোস্ট হয়ে যায়। লেশন ক্যালসিফাইড এবং ফাইব্রোস্ট হয়ে গেলে এখানে দেখা যাচ্ছে যে একটা ঘন কমপ্লেক্স ফর্মেশন হয়। তো মোস্ট কেসেস যেটা বলেছে যে প্রাইমারি কমপ্লেক্সটা হচ্ছে তোমার স্পন্টেনিয়াসলি হিল হয়ে যায় এবং সেখানে গন কমপ্লেক্স ফর্মেশন করে যখন ওটা হচ্ছে গিয়ে ফাইব্রোস আর ক্যালসিফাইড হয়ে যায়। হোয়াট ইজ গন ফোকাস, এখানে তো দেখলাম যে
আচ্ছা, গন ফোকাস আর গন কমপ্লেক্স এই জিনিসটা যদি একটু ক্লিয়ার হয়ে নেই আমরা, যে দেখো এখানে বলেছে যে নিউমোরাস গ্যানুলোমাটাস এগ্রিগেট অ্যান্ড ফর্ম পেল ইয়েলো ক্যাসিয়াস নোটিউল। এটা হচ্ছে কি গন ফোকাস হচ্ছে ইনিশিয়াল লাংয়ের লেশন ইন দ্য প্রাইমারি টিবি। এখানে ক্লাস্টার অফ গ্র্যানুলোমাস প্রেজেন্ট থাকে, যেখানে হচ্ছে তোমার সেন্ট্রাল ক্যাসিয়াস নেক্রোসিস থাকে, মানে চিজ লাইক অ্যাপিয়ারেন্স, যেটা সারাউন্ডেড বাই লিম্ফোসাইট আর ম্যাক্রোফেজ। আমরা তো টিবি গ্র্যানুলোমার ছবিটা প্যাথোলজি থেকে পড়েছি, ঠিক সেম। ইট ইজ ফাউন্ড ইন দ্য সাবপ্লুরাল এরিয়া আর হচ্ছে মিড লাং জোন, এটা মেনলি পাওয়া যায়। তো এবার গন কমপ্লেক্সটা কি, এটা হচ্ছে কি যে প্রাইমারি লেশনটা যে আছে, প্রাইমারি লেশন তো আছে, সাথে হচ্ছে রিজিওনাল লিম্ফ নোডের ইনভলভমেন্ট থাকবে। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যখন হলো লাংয়ে এন্টার করে, এটাতে গন ফোকাস তৈরি হয় সাইট অফ ইনফেকশনে, এবং যখন এটা লিম্ফ্যাটিক দিয়ে স্প্রেড করে টু দ্য রিজিওনাল হিলার অর মিডিয়াস্টেনাল লিম্ফ নোড, তখন গন ফোকাস প্লাস লিম্ফ নোড ইনভলভমেন্ট মিলে হচ্ছে গন কমপ্লেক্স। এই আর কি। অ্যান্ড অবভিয়াসলি এটা হচ্ছে ক্যালসিফাইড হবে আর হচ্ছে হিল হবে। এবার আমরা ম্যানেজমেন্ট অফ দি পালমোনারি টিবিতে আসি। আমরা জানি ম্যানেজমেন্টে আমরা ক্লিনিক্যাল ফিচার থেকে শুরু করে সবগুলো লিখি, যে ক্রনিক কফ থাকবে, ফিভার থাকবে, এবং ইভিনিং রাইজ অফ দ্য টেম্পারেচার, এটা খুবই ইম্পর্টেন্ট। টিবির ক্ষেত্রে দেখা যাবে আমাদের ইভিনিং রাইজ অফ দ্য টেম্পারেচার থাকবে, এবং নাইট সোয়েট, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এগুলা। তো এগুলো হচ্ছে ক্লাসিক কনস্টিটিউশনাল সিমটম অফ টিবি। এখানে যেহেতু ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে এবং ইমিউন রেসপন্স হচ্ছে, তো এই কারণে এগুলো দেখা যাবে। কফ কেন হবে? কফ তো হচ্ছে দেখো টিবি তো লাং আর এয়ারওয়েকে ইনভলভ করে আছে। তারপর হেমোপ্টাইসিস হচ্ছে যদি স্মল, যে টিবিতে আমরা জানি যে ক্যাভিটেশন হয়, ঠিক আছে, এবং দেখা যায় যে ব্লাড ভেসেলগুলা এখানে ইরোশন হয়, তখন এখানে হেমোপ্টাইসিস হতে পারে। লো গ্রেড ফিভার, তারপর নাইট সোয়েট, এই দুটো হয় মেনলি হচ্ছে দেখা যায় যে সাইটোকাইন রিলিজ করে, যে এটার কারণে ইন্টারলিউকিন 1 আর হচ্ছে T1 ইনক্রিসিস ফ্যাক্টর। তারপর ওয়েট লস এবং অ্যানোরেক্সিয়া হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন ইনক্রিজেস ক্যাটাবলিজম। দেখা যায় যে অনেক ক্যাটাবলিজম বেড়ে যায় শরীরে, যেহেতু একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন, তখন এই ওয়েট লস এবং অ্যানোরেক্সিয়া হতে পারে। আচ্ছা, জিন এক্সপ্রেস আর ডার্ক রেজিস্ট্যান্ট রেফারেন্স, এটা হচ্ছে কোথায় আছে আমরা? আচ্ছা, তো এইগুলো ছিল মেনলি যে সাইন কী থাকবে, ওই সেম যে পেশেন্ট ক্যাকিসি থাকবে, সার্ভাইকাল এবং লিম্ফোডেনোপ্যাথি। তারপর আমরা দেখতে পারবো হচ্ছে সার্ভাইকাল অসকালটেশনে আমরা দেখবো যে একটা অ্যাপিক্যাল ক্রিপিটেশন পাবো, তারপরে স্প্লেনোমেগালি পাবো যদি ডিসেমিনেটেড হয়। সিবিসি, চেস্ট এক্সপ্রেস, পুটাম, পিসিআর, কালচার, তারপর টিউবারকুলিন টেস্ট, পিউরাল ফ্লুইড স্টাডি, এগুলো করতে হবে। সেখানে যে আমরা আগেই বলেছিলাম ইয়ার কথা, অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজের কথা পড়ে এসেছি, যে এটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশনে লিম্ফোসাইট যখন অ্যাক্টিভেটেড হয় তখন হচ্ছে অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজটা তৈরি হয়। আর বায়োপসিতে আমরা প্লুরাল বায়োপসি বা লিম্ফ নোড বায়োপসি করতে পারি। আচ্ছা, আরেকটা ব্যাপার যে আমরা এখানে অ্যাপিক্যাল ক্রিপিটেশন কেন পাচ্ছি অসকালটেশনে, তো পোস্ট প্রাইমারি টিবি হচ্ছে আমরা জানি যে এটা অ্যাপিক্যাল আর পোস্টেরিয়র আপার লোব যেটা, সেটাকে বেশি ইনভলভ করে, কারণ ওই জায়গাটা হচ্ছে অক্সিজেন রিচ থাকে। ওটা কোথায় যেন, যে অসকালটেশনে chest is frequently normal but there may be apical crepitation। এই যে অ্যাপিক্যাল ক্রিপিটেশন মেনলি হচ্ছে অ্যাপিক্যাল, এবং দেখা যায় যে অ্যাপিক্যাল অ্যান্ড পোস্টেরিয়র আপার লোবকে ইনভলভ করছে, কারণ ওই জায়গাগুলোতে অক্সিজেন রিচ থাকে। দ্যাটস বাই টিবি মেনলি ওই জায়গাগুলোকে ইনভলভ করে, এবং ওই জায়গাতে ক্রিপিটেশন দেখা যেতে পারে। কেন ক্রিপিটেশন? এখানে আন্ডারলাইন
ফাইব্রোসিস হয়েছে বা ক্যাভিটেশন, তারপর কনসলিডেশন, এগুলো হওয়ার কারণে ওখানে কিন্তু ক্রিপিটেশন ডেভেলপ করতে পারে। তো ক্রিপিটেশন তো আমরা জানি এগুলো হচ্ছে অ্যালভিওলিতে যখন অ্যালভিওলিগুলো হচ্ছে খোলে তখন হচ্ছে আমরা এই ক্রিপিটেশন শব্দগুলো পাই। ধরো অ্যালভিওলিটা হচ্ছে কনসেন্ট্রেটেড অবস্থায় আছে, যেখানে বাতাস ঢুকে যখন হচ্ছে এটা খোলার চেষ্টা করে তখন এই যে আমাদের ক্রিপিটেশন শব্দগুলো পাই। তো এরপর যেটা আমরা একটা জিনিস যদি বলে রাখি যে টিবি থেকে কিন্তু আলটিমেটলি নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। তারপর দেখা যেতে পারে যে প্রোগ্রেসিভ অনেক ডিজিজ হয় আরও, কোলাপস, ফাইব্রোসিস। নিউমোথোরাক্স কীভাবে ডেভেলপ করে? ক্যাভিটিস যখন আমরা তো জানি টিবির ক্ষেত্রে ক্যাভিটেশন হয়, তো ক্যাভিটিস যখন রাপচার হয় তখন ওটা হচ্ছে দেখা যায় যে প্লিউরাতে এয়ার জমা হয়, তখন হচ্ছে গিয়ে নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। অনেকটা আমরা নিউমোথোরাক্স যখন পড়ে এসেছি, আমরা পড়েছিলাম যে বুলা, তারপরে হচ্ছে ব্লেপস, এগুলো রাপচার হওয়ার মাধ্যমে নিউমোথোরাক্সটা হতো। টিবির ক্ষেত্রে এখানে ক্যাভিটি রাপচার হচ্ছে, তখন নিউমোথোরাক্স ডেভেলপ করছে। আর প্রোগ্রেসিভ ডিজিজ দেখা যাচ্ছে লাং কোলাপস আর ফাইব্রোসিস হতে পারে প্রোগ্রেসিভলি। ইনভেস্টিগেশনে যদি আসি, ইনভেস্টিগেশনে আমরা দেখবো যে সিবিসি, ইএসআর, তারপর হচ্ছে হিমোগ্লোবিন, এগুলা। ইএসআর তো বাড়বে, কজ এটা একটা হাই রাইজ অফ ইএসআর। টিবির ক্ষেত্রে একদম হাই রাইজ অফ ইএসআর হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। যেরকম ইভিনিং রাইজ অফ দ্য টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, হাই রাইজ অফ দ্য ইএসআর হবে। যেহেতু এটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন, এখানে লিম্ফোসাইটোসিস দেখা যাবে। ক্রনিক ইনফেকশনে অ্যানিমিয়া থাকবে, যেহেতু ক্রনিক ডিজিজ। চেস্ট এক্সরেতে আমরা হচ্ছে প্যাচ, অপাসিটি, ক্যাভিটি, ফাইব্রোসিস, কনসলিডেশন এগুলো পাবো। যা যা হয় টিবিতে সবই পাবো। টিবি কমনলি এফেক্ট হচ্ছে আপার জোন, যেটা হচ্ছে পোস্ট প্রাইমারির ক্ষেত্রে মেনলি। তো ক্যাভিটি অর ইনফিল্ট্রেট চেঞ্জেস আর টিপিক্যাল। দেখা যায় যে এক্সরে হচ্ছে, এক্সরের মাধ্যমে আমরা কিন্তু কমপ্লিকেশনগুলো দেখতে পারি টিবির, ফিউচার কমপ্লিকেশন হচ্ছে কিনা, ফাইব্রোসিস বা ক্যালসিফিকেশন হচ্ছে কিনা। স্পুটাম এবং ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভেজ ফর এএফবি, এটা হচ্ছে কি স্পুটাম ফর এএফবি সবসময় যেটা করে আসছি যে অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি। তো এখানে ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভেজের মাধ্যমে ডাইরেক্ট ডেমনস্ট্রেশন অফ দ্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইন স্পুটাম করতে পারি, যার কারণে ডায়াগনোসিস কনফার্ম হয়। এবং ডেভিডসনে বলা আছে যে 2টা অথবা 3টা স্পুটাম স্যাম্পল শুড বি টেস্টেড ফর জিল নিলসেন স্টেইন ফর এএফবি। অ্যাসিড ফার্স্ট ব্যাসিলির জন্য জিল নিলসেন স্টেইনে অবশ্যই 2টা অথবা 3টা স্যাম্পল নিতে হবে। এই তো জিল নিলসেন স্টেইনটা করতে হবে। এবং এটা হচ্ছে স্পুটাম নিয়ে আমরা হচ্ছে গিয়ে জিল নিলসেন স্টেইনিং করবো, ওখানে আমরা ডাইরেক্টলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দেখতে পারবো। তারপর পিসিআর, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন, এটা হচ্ছে জিন এক্সপার্ট বলতে পারো। এখানে কী হয়, এটা হচ্ছে ফাস্টার, মোর সেন্সিটিভ একটা প্রসেস, আর ক্যান ডিটেক্ট রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট আর্লি। আর ডেভিডসনে যেটা লেখা থাকে যে জিন এক্সপার্ট হচ্ছে র্যাপিড ডায়াগনোসিস টুল, স্পেশালি ইউজফুল ফর ড্রাগ রেজিস্ট্যান্ট। পিসিআর দিয়ে আমরা জিন এক্সপার্ট বা পিসিআর এটা দিয়ে হচ্ছে ইজিলি আমরা ড্রাগ রেজিস্ট্যান্টটা ইজিলি বের করতে পারি। তার পাশাপাশি একটা র্যাপিড ডায়াগনোসিস টুল হিসেবে এটা কাজ করে। কালচারে আমরা দেখবো যে সলিড, লয়েনস্টেন জেনসেন, মিডল ব্রুক, তারপর বার্কটেক, হ্যাঁ এগুলো আছে। তো দেখবো যে এখানে কি লয়েনস্টেন জেনসেন, তারপরে যে মিডল ব্রুক, এগুলো হচ্ছে তোমার কালচার মিডিয়ান নাম বলেছে। লয়েনস্টেন জেনসেন আমরা পড়ে এসেছি ইয়া থেকে, মাইক্রোবায়োলজি থেকে, তো লয়েনস্টেন জেনসেনটা মনে রাখলেই হবে। তারপর টিউবারকুলিন টেস্টটা আমরা দেখবো যে এটা হচ্ছে লো সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি। তো এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক সময় ফলস নেগেটিভ আসে, ফল পজিটিভ আসে। এটা তো আমরা পড়েছি যে বিসিজি ভ্যাকসিনেটেড পিপলের ক্ষেত্রে ফলস পজিটিভ আসতে পারে, বা ইমিউনোসাপ্রেশন পেশেন্টের ক্ষেত্রে ফলস নেগেটিভ আসতে পারে, এরকম কিছু কিছু কন্ডিশন আমরা জানি। তো সেই ক্ষেত্রে কিন্তু টিউবারকুলিন টেস্টের স্পেসিফিসিটিটা একটু কম। তারপর প্লিউরাল ফ্লুইড অ্যানালাইসিসে আমরা দেখতে পারবো অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজ, যেটা হচ্ছে গিয়ে অনেক বেড়ে যায় টিবি প্লিউরাল ইফিউশন হলে। এবং লিম্ফোসাইট তো প্রিডমিনেন্ট থাকবেই, যেহেতু ক্রনিক একটা কন্ডিশন। তো প্লিউরাল ফ্লুইডে আমরা যে পাবো যে অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজ।
বায়োপসিতে আমরা যদি দেখি, বায়োপসিতে হচ্ছে প্লিউরা, লিম্ফ নোড, তারপর হচ্ছে লাং টিউবারকুলোমা, এগুলো আমরা পাবো। মানে এগুলো থেকে আমরা বায়োপসি করবো, প্লিউরা, লিম্ফ নোড আর হচ্ছে গিয়ে টিউবারকুলোমা, লাংয়ের লেশনে বায়োপসি করব। করে আমরা হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে হলো নিয়ে আমরা হচ্ছে ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি বায়োপসি করে। মানে যদি দেখা যায় যে স্মিয়ার নেগেটিভ কোনো পালমোনারি টিবি আমাদের হচ্ছে ডায়াগনোসিস করতে হয়, তখন হচ্ছে আমরা হিস্টোপ্যাথোলজিটা করতে পারি। সেটা হচ্ছে যদি আমি হিস্টোপ্যাথোলজিতে আমি গ্র্যানুলোমা শো করতে পারি। তো Davidson advises tissue biopsy if sputum is negative or for extra pulmonary disease. তাহলে যদি স্পুটাম নেগেটিভ হয় তাহলে বা এক্সট্রা পালমোনারি ডিজিজের ক্ষেত্রে আমরা বায়োপসি করে এই টিবিটা কনফার্ম করতে পারবো। তাহলে এই হচ্ছে মেনলি। আর ট্রিটমেন্ট তো আমরা একদম পড়ে আসছি একদম ফার্মাকোলজি থেকেই, যে যেগুলো বলেছে যে 4 FDC ফর 2 মান্থ আর কন্টিনিউশন ফেজে হচ্ছে 2 FDC ফর 4 মান্থস। তারপর আবার এখানে আসছে 3 FDC ফর 5 মান্থ। আচ্ছা, এটা রেফারেন্স এই আর কি। এটা আসলে যার যার লেকচার, কলেজের লেকচারটা ফলো করলে আই গেস বেটার হবে, বিকজ টিবি ট্রিটমেন্টটা আপডেট হয় এই আর কি। আর এবং প্রফেসররা একজন এক একটা শুনতে পছন্দ করে, ইফ আই এম নট রং। আচ্ছা, তো এটা হচ্ছে WHO এর গাইডলাইন, এটাও লেখা যেতে পারে আর কি। তো আইসোনায়াজিড যেটা আমরা হচ্ছে টিবি ট্রিটমেন্টে কিন্তু আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে দেখা যায় যে এটা মিস করা যাবে না। দেখো পাইরিডক্সিন দেয়, যেটা হচ্ছে ভিটামিন B6 দেয়, is given with আইসোনায়াজাইড। আইসোনায়াজাইডের সাথে দেই। আইসোনায়াজাইড হচ্ছে পাইরিডক্সিন মেটাবলিজমের সাথে ইন্টারফেয়ার করে অ্যান্ড ক্যান কজ পেরিফেরাল নিউরোপ্যাথি। তো আমি যদি সাপ্লিমেন্ট ভিটামিন B6 দেই তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথিটা হচ্ছে প্রিভেন্ট হবে। আমরা তো পড়ে এসেছিলাম ফার্মাকোলজি থেকে আইসোনায়াজিডের যেই অ্যাডভার্স ইফেক্ট হিসেবে পেরিফেরাল নিউরোপ্যাথি, তো সেটা প্রিভেন্ট করার জন্য আমি পাইরিডক্সিন বা ভিটামিন B6 সাপ্লিমেন্ট হিসেবে দেব। আচ্ছা, তারপর এখানে একটা প্রেসক্রিপশন লিখেছে, যেখানে দেখতে পাচ্ছি যে একটা স্পুটাম পজিটিভ পালমোনারি টিবি পেশেন্টের এখানে এই যে তোমার ট্রিটমেন্ট দিয়েছে, যে দেখো 3 + 0 + 0, এটা বোঝাচ্ছে 3 দিয়ে বোঝাচ্ছে 3টা ট্যাবলেট খেতে হবে মর্নিংয়ে। আর দেখো দুপুরে বা রাতে হচ্ছে কোনো ট্যাবলেট নেই। তো এই আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে থেরাপিউটিক অ্যাসপিরেশন। দেখো প্লিউরাল ইফিউশন যদি হয় আমরা কিন্তু অ্যাসপিরেশন করে ফেলতে পারি। টিউবারকুলার প্লিউরাল ইফিউশনে আমাদের দুটো কাজ হবে, একটা হচ্ছে অ্যান্টিটিউবিক ড্রাগ দিতে পারবো এবং আরেকটা কাজ হবে সেটা হচ্ছে প্লিউরাল ফ্লুইড আমরা বের করে ফেলবো, এবং 1.5 লিটার থেকে বেশি বের করা যাবে না অ্যাট আ টাইম। তখন আমরা তো জানি যে কমপ্লিকেশনগুলো কী কী হয়, আগের লেকচারগুলোতে বা আগের ক্লাসগুলোতে আমরা পড়ে এসেছি। প্লিউরাল ইফিউশনের যে পড়াটা আবার দেখতে পারো তোমরা, এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, সেখান থেকে হচ্ছে আমরা ভালো মতো জেনে নিতে পারি। তো এটা হচ্ছে টিউবারকুলিন টেস্ট। আমরা মন্টক টেস্ট যেটা পড়ে এসেছি, এটা ডায়াগনোসিসের জন্য ইউজ করা হয়। তারপর পোস্ট রিয়াকশন চেক আপ করা হয়। তো এখানে যেটা করা হয় যে টিউবারকুলিন টেস্ট হচ্ছে কি পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ অফ মাইক্রোব্যাকটেরিয়া। WHO recommend tuberculin is dilated.
আচ্ছা, তারপর টেকনিক অফ দ্য ইনজেকশন 0.1 ml ভলিউম অফ টিউবারকুলিন হচ্ছে ফ্লেক্সিওর এক্সপার্ট অফ দ্য আর্মে আমরা ইন্টারনালি দেব। তারপর 3 দিন পরে এটা এক্সামাইন করব, দেখব কোনো ইনডিউরেশন আছে নাকি। যদি 10 মিলিমিটারের থেকে বেশি ইনডিউরেশন হয় তাহলে পজিটিভ, আর যদি কম হয় তাহলে নেগেটিভ। তো আমরা আগেই বলেছি যে টিবি টেস্টটা কিন্তু ফলসলি হচ্ছে পজিটিভ দেখাতে পারে বা ফলসলি নেগেটিভ দেখাতে পারে। তো কখন হচ্ছে দেখা যাবে যে আমাদের অ্যাক্টিভ টিবি থাকলে এটা পজিটিভ দেখাবে, আর ফলস পজিটিভ দেখাবে হচ্ছে পাস্ট টিবি থাকলে বা প্রিভিয়াস ভ্যাকসিনেশন থাকলে। লিমিটেশন যদি আমি দেখি যে ফলস নেগেটিভ কখন কখন দেখাবে, এই যে একদম পুরো সবগুলো ম্যাক্সিমামই দেখা যাচ্ছে ইমিউনোসাপ্রেসিভ একটা কন্ডিশন। সিভিয়ার টিবি হলে নিউবর্ন বা এল্ডারলি পিপলের ক্ষেত্রে বা এইচআইভি হলে ইমিউনোসাপ্রেশন হয়, মালনিউট্রিশন বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিলে ম্যালিগনেন্সিতে দেখা যায় যে টিউবারকুলিন টেস্টে একটা ফলস নেগেটিভ ব্যাপার আসছে। টেকনিক অফ দ্য কালেকশন অফ দ্য স্পুটাম ফর এএফবি, এটা হচ্ছে স্যাম্পল দুইটা, স্যাম্পল 1 আর স্যাম্পল 2। তো আমরা তো বলেছি যে হচ্ছে স্পুটাম আমরা হচ্ছে 2বার কালেক্ট করব। একটা হচ্ছে an on-spot sample collected after supervision when the patient first present to the health facility. তো provide the patient with a sterile sputum container and instruct them how to collect an early morning sample next day. তো ব্যাপারটা হচ্ছে যে অন স্পট আমরা কিছু স্যাম্পল হচ্ছে পেশেন্টকে দিতে বলবো এবং পরে সেদিনই তাকে একটা কন্টেনার দিয়ে দিব, যে একটা স্টেরাইল কন্টেনার দিব এবং বলবো যে পরের দিন হচ্ছে আর্লি মর্নিংয়ে যাতে হচ্ছে স্পুটামটা কালেক্ট করে, আর একটা আর্লি মর্নিং স্যাম্পল আমাদের লাগবে। তাহলে স্যাম্পল 1 হচ্ছে অন স্পট, স্যাম্পল 2 হচ্ছে আর্লি মর্নিং স্যাম্পল। তারপর রেডিওলজিক্যাল ফাইন্ডিং অফ দ্য টিউবারকুলোসিস যদি আসি, সেটা হচ্ছে যে প্যাচি অপাসিটি আমরা দেখতে পারবো। এখানে হচ্ছে লাংয়ের ডেন্সিটি কিছু ইলডিফাইন্ড এরিয়া আর কি বলতে পারো, যে এখানে যেহেতু অ্যাক্টিভ ইনফেকশন আছে সো এখানে প্যাচি অপাসিটি দেখা দিতে পারে। ক্যাভিটেশন হচ্ছে হলো এয়ার ফিল্ড স্পেসেস উইদিন দ্য লাং প্যারেনকাইমা, এই স্পেসেসে হচ্ছে গিয়ে অ্যাডভান্স টিস্যু নেক্রোসিস আর কি থাকতে পারে। তো প্যাচি অপাসিটি যেটা, এটা হচ্ছে অ্যালভিওলার এক্সুডেশন, মানে অ্যালভিওলাতে যাওয়ার পরে এবং ওখানে গ্র্যানুলোমা ফর্মেশন করার পরে, গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন করার ফলে ওখানে হচ্ছে প্যাচি অপাসিটি দেখা যায়। তারপর আমরা তো জানি অ্যালভিওলার এক্সুডেশন বলতে বুঝিয়েছে বলতো কি, এখানে যে অ্যালভিওলার যে এয়ার স্পেস আছে ওখানে ফ্লুইড দ্বারা রিপ্লেস হয়ে গেছে, তাই না? তো এই কারণে একটা প্যাচি অপাসিটি দেখা যায়। একটা ক্যাভিটেশন থাকবে, সেটা কেন? তো আমরা জানি যে যেই টিবি গ্র্যানুলোমা ফর্মেশন হয় এগুলোর কিন্তু দেখা যায় নেক্রোসিস হয় এবং লিকুইফ্যাকশন হয়, তখন এই জায়গাতে একটা ক্যাভিটি ফর্মেশন হতে পারে। টিবি গ্র্যানুলোমা নেক্রোসিস হয়, লিকুইফ্যাকশন হয়, একটা ক্যাভিটেশন হতে পারে। বা প্লিউরাল ইফিউশন যদি আমি দেখি, এটা হচ্ছে যে হাইপারসেন্সিটিভিটি রেসপন্স টু টিবি অ্যান্টিজেন ইন প্লিউরাল স্পেস। দেখা যায় যে প্লিউরাল স্পেসে টিবি চলে গেলে একটা ইনফ্লামেটরি রেসপন্স হবে এবং ওই জায়গাতে দেখা যাবে পানি জমা হবে, প্লিউরাইসি ডেভেলপ করতে পারে, প্লিউরাল ইফিউশন ডেভেলপ করতে পারে। তারপর হাইলার, তো এক্সট্রা তো আমরা তো প্লিউরাইসি বুঝতে পারবো না, প্লিউরাল ইফিউশন হলে আমরা দেখতে পারি। আর হাইলার লিম্ফোনোডোপ্যাথি যেটা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রাইমারি টিবির ক্ষেত্রে যেটু লিম্ফ্যাটিক স্প্রেড ফ্রম দ্য গ্রন্ড ফোকাস টু হাইলার এন্ড মিডিয়াস্টেনাল নোড, আমরা হচ্ছে ওই জায়গাগুলোতে হচ্ছে লিম্ফাডিনোপ্যাথি দেখতে পারি। আর কোলাপস, এনলার্জ লিম্ফ নোড অর এন্ডোব্রঙ্কিয়াল টিবি মে কম্প্রেস দ্য এয়ারওয়ে। তো এয়ারওয়ে কম্প্রেস হলে দেখা যায় যে ভলিউম ইন দ্য ডিস্টাল লাং হচ্ছে এই কমে যাচ্ছে, তখন হচ্ছে লাংয়ে আমরা কোলাপস দেখতে পারি আর কি। তো এটাকে বা থাকে অ্যাটেলেকটাসিস। তো এই আর কি, মানে তোমার ইয়াতে এই যে যদি অক্সিজেন গ্যাসিয়াস এক্সচেঞ্জ যদি ইম্পেয়ারমেন্ট হয় তখন এই কোলাপসটা লাং কোলাপসটা হতে পারে না, তখন দেখা যায় যে ভলিউম ইন দ্য লাংয়ে হচ্ছে কোলাপস হয়ে গেছে। তারপর আমরা আসি যে কনসলিডেশন, ফাইব্রোসিস, এগুলো তো আছেই। অ্যালভিওলার এক্সুডেশনের কারণে আমরা দেখতে পারি কনসলিডেশন।
আর তারপর ফাইব্রোসিস যেটা, সেটা হচ্ছে গিয়ে ক্রনিক হিলিং প্রসেস, একটা টিবিলেশনের ক্রনিক হিলিং প্রসেস, সেটা হচ্ছে ফাইব্রোসিস এবং স্কারিং। তো অ্যাক্টিভ টিবিতে রেডিওলজিক্যাল কী ফাইন্ডিং আমরা পাবো? ক্যাভিটেশন পাবো, প্লিউরাল ইফিউশন, আর হচ্ছে সিরিয়াল এক্সরেতে আমরা হচ্ছে প্রোগ্রেসিভ এক্সটেনশন লেশন আমরা পাচ্ছি। তো এরপর আমরা আসি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে, যে কনসলিডেশন বা কোলাপস এগুলো আমরা নিউমোনিয়াতে পাইতে পারি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা পালমোনারি ইনফেকশনে পাই। তো আমরা তো জানি যে নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে এটা পাচ্ছি। দেখো, নিউমোনিয়া যখন হয় তখন যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং এর কারণে অ্যালভিওলার এক্সুডেট জমা হয়, তো তখন আমরা কনসলিডেশন পাই। তবে ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে আমরা দেখব যখন দেখা যায় যে আচ্ছা, তো আমি কিভাবে নিউমোনিয়া থেকে টিবিটা আলাদা করব বলো তো? এটা একটা ব্যাপার যে কীভাবে আলাদা করব, যে আমাদের যেটা নিউমোনিয়াটা হচ্ছে দেখা যাবে অ্যাকিউট অনসেট থাকবে, হাই ফিভার থাকবে, অথবা লোবার প্যাটার্নে কনসলিডেশনটা থাকতে পারে, এবং এটা অ্যান্টিবায়োটিক দিলে রিজলিউশন হয়ে যাবে। তো তখন আমরা বুঝবো এটা যে নিউমোনিয়া, তাই না? আর টিবির ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো এরকম না, কনসলিডেশনটাও আলাদা। আর ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে আমরা দেখবো যে টিউমার যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্রঙ্কাসকে অবস্ট্রাক্ট করবে, তখন ওটা কোলাপস হতে পারে। এই যে কনসলিডেশন বা কোলাপসের কথা বলেছে, যে তোমার ব্রঙ্কিয়াল কার্সিনোমার কোলাপস, তো এটা মেনলি ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে হয় উইথ ওয়েট লস আর হেমোপ্টাইসিস আর মাস সিন অন সিটি স্ক্যান। তো হেমোপ্টাইসিসটা কিন্তু মেইনলি কার্সিনোমার ফিচার, টিবির ক্ষেত্রে এটা অত হাইলাইটেড ফিচার না। আর তারপর হচ্ছে দেখবো সাথে হচ্ছে পালমোনারি ইনফ্রাক্ট, এখানে হচ্ছে আর্টারি যখন ব্লকড হয়ে যায় তখন দেখা যাবে ইস্কিমিয়া ডেভেলপ করছে এবং তখন পালমোনারি ইনফেকশন হবে, তখন দেখা যাচ্ছে যে জায়গাটা কনসলিডেটেড থাকতে পারে বা কোলাপস থাকতে পারে। তো ক্যাভিটেশনে আসি আমি, যে দেখবো যে ক্যাভিটেশন কেন হয়। আমরা তো জানি যে ক্যাসিটিক নেক্রোসিসের কারণে মেনলি টিবিতে হচ্ছে ক্যাভিটেশন দেখা দিতে পারে। তো সেটা লাং অ্যাবসেসের ক্ষেত্রে দেখা যেতে পারে, যে লাং অ্যাবসেস হলো সাপোরেটিভ ইনফেকশন হয়, তখন ক্যাশিয়াস নেক্রোসিস ওখানে হচ্ছে নেক্রোসিস হয়ে ক্যাভিটেশন ফর্মেশন হতে পারে। বা নেক্রোটাইজিং নিউমোনিয়ার ক্ষেত্রে যদি অ্যাগ্রেসিভ ইনফেকশন হয় তখন দেখা যেতে পারে যে অনেক হচ্ছে অ্যাগ্রেসিভ ইনফেকশন হয়, তখন হচ্ছে এই জায়গাতে ক্যাভিটেশন থাকতে পারে। তারপর এই যে সেম পালমোনারি ইনফ্রাক্টের ক্ষেত্রে ক্যাভিটেশন হয়, ইস্কেমিক নেক্রোসিসের কারণে এরকম ক্যাভিটেশন হতে পারে। তারপর মিলিয়ারি টিবিতে যদি আসি, মিলিয়ারি ডিফিউজ শ্যাডোয়িং, এটা কোন কোন জায়গায় থাকতে পারে? এটা হচ্ছে সার্কোইডোসিসে গ্রানুলোমাটাস নোডিউল, বা ম্যালিগনেসিতে হচ্ছে যদি হেমাটোজেনাস স্প্রেড অফ ক্যান্সার হয়, তখন কিন্তু আমরা যে পড়েছিলাম ক্যানন বল অ্যাপিয়ারেন্স ইন দ্য লাং, তাই না? নিউমোকর্নিওসিস এটা হচ্ছে গিয়ে যে গাছ যদি আমরা ইনহেল করি তখন হচ্ছে স্মল নোডিউলস দেখা যেতে পারে লাংয়ে। তারপর প্লিউরাল ইফিউশন সেটা হচ্ছে অনেক জায়গায় হয়, যেমন নিউমোনিয়া, এম্বোলিজম। তো পালমোনারি এম্বোলিজম হলে ইনফেকশন হয় এবং ইনফেকশন থেকে আলটিমেটলি কী হতে পারে, যে ইনফ্লামেটরি রিয়াকশন হয়ে সেখানে হচ্ছে স্পেসে জমা হতে পারে, প্লুরাল স্পেস। কার্সিনোমা হচ্ছে ম্যালিগন্যান্ট সেল যখন প্লুরাতে এন্টার করবে তখন এখানে ইনফ্লামেটরি কন্ডিশন হতে পারে, তখন পানি আসতে পারে। কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার হচ্ছে যে প্লুরাইটিস, মানে এসএলই, যেটা কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডারতে আমি একটু বলতে চাই, সেটা এসএলইর ক্ষেত্রে হতে পারে যে অটো অ্যান্টিবডিজ হইলো তখন হচ্ছে প্লুরাইটিস ডেভেলপ করতে পারে। তো এই হচ্ছে মেনলি কথাবার্তা, যে এবার আমরা আসি যে এখানে কি বলেছে। এখানে বলেছে যে কনসলিডেশনের কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। তো মেনলি এই কেসে বলেছে যে একটা 50 years old ম্যান, চেস্ট এক্সরে PA ভিউ,
কনসলিডেশনের কী কী আমাদের হচ্ছে কনসলিডেশন ইন রাইট আপার জোন, এখানে হচ্ছে কী কী ডিডি আছে। তো কনসলিডেশনের কী কী ডিডি আছে আমরা তো পড়ে এসেছি একটু আগে, যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপর পালমোনারি ইনফ্যাক্ট আসলে নিউমোনিয়া। তো এগুলা পালমোনারি টিবিতে সাথে আছে, তো এগুলোর কারণে কিন্তু কনসলিডেশন হতে পারে। তারপর আমরা যে কমপ্লিকেশন অফ দ্য পালমোনারি টিবিতে আসি, যেখানে কী কী কমপ্লিকেশনের কথা বলেছে এবং দেখবো যে তারপর কমপ্লিকেশনগুলো কীভাবে হচ্ছে। তো আমরা আগেই বলেছি যে টিবি বা টিউবারকুল ব্যাসিলি যখন হচ্ছে প্লিউরাতে কিছু পরিমাণ চলে যায়, তখন হচ্ছে দেখা যায় যে হাইপারসেনসিটিভিটি রিয়াকশন করবে এবং ওখানে কিন্তু একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হবে। তো তখন কিন্তু ফ্লুইড যদি জমা হয় তখন দেখা যাচ্ছে যে প্লুরাল ইফিউশন হয় বা নিউমোথোরাক্স। এটা কি হবে, যে ক্যাভিটি যেটা রাপচার হয়ে, আমাদের তো টিভিতে দেখা যাচ্ছে ক্যাভিটি ফর্মেশন হয়, যেখানে হচ্ছে তোমার গ্যানোনোমা যখন নেক্রোসিস হয়, নেক্রোসিস হয়ে টিভিতে হচ্ছে ক্যাভিটি ফর্মেশন করে এবং এই ক্যাভিটিগুলো রাপচার হয়ে যখন প্লিউরাতে বাতাস ঢুকে পড়ে তখন নিউমোথোরাক্স ডেভেলপ করে। এবং এখানে কি বলেছে হাইড্রোনিউমোথোরাক্স, এটা হচ্ছে কম্বিনেশন অফ দ্য এয়ার এবং ফ্লুইড। টিভি ক্যাভিটি যখন প্লিউরাতে রাপচার হয় তখন সামেন্টারাস ইনফেকশন, তারপর ফ্লুইড, এগুলো হচ্ছে যদি লিকেজ হয় এয়ার এবং ফ্লুইডও যদি আসে তখন এটা হাইড্রোনিউমোথোরাক্স হবে। ব্রঙ্কোপ্লিউরাল ফিস্টুলা, এটা হচ্ছে ব্রঙ্কাস এবং হচ্ছে তোমার প্লিউরাতে যখন ইরোশন হবে তখন একটা ব্রঙ্কাস এবং প্লিউরার মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন ফর্মেশন হতে পারে, তখন এটা হচ্ছে ব্রঙ্কোপ্লিউরাল ফিস্টুলা হয়। এবং যার কারণে একটা পারসিস্টেন্ট এয়ার লিকের একটা চান্সেস দেখা যায়, যে পারসিস্টেন্ট এয়ার হচ্ছে কন্টিনিউয়াসলি এয়ার কিন্তু বের হতে থাকবে, যত এয়ার আমি সে শ্বাস আমি যে ইনহেল করব সবই হচ্ছে দেখা যাবে যে ব্রঙ্কোপ্লিউরাল যেই ফিস্টুলাটা ফর্মেশন হয়েছে এই ফিস্টুলা দিয়ে বের হয়ে আসছে এবং এটা কন্টিনিউয়াস এয়ার লিক করছে, কন্টিনিউয়াস এয়ার লিক। তো এটা কেন হয়, যে সেম যে টিবি তো হচ্ছে দেখা যায় ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন এবং ইরোশন করতে পারে, যে ইরোশন করে করে দেখা যাচ্ছে যে ব্রঙ্কাস এবং প্লুরাল ইরোশনও করে ফেললো, তখন সে হচ্ছে একটা অ্যাবনর্মাল কানেকশন ক্রিয়েট করতে পারবে। তারপর যদি ব্রঙ্কিয়াল আর্টারিগুলা যদি ইরোশন হয় তখন ম্যাসিভ হেমোপটাইসিস ডেভেলপ করতে পারে। তারপর আমরা যদি ফাইব্রোসিসে আসি, যে ক্রনিক ইনফ্লামেশনটা যখন হিলিং হবে তখন ফাইব্রোসিস এবং স্কারিং হতে পারে লাং টিস্যু, তখন হচ্ছে ফাইব্রোসিস ডেভেলপ করে। আর ব্রঙ্কিয়াকটাসিসটা কি, দেখো তো ব্রঙ্কিয়াকটাসিস বলতে কি বুঝিয়েছে। ব্রঙ্কিয়াকটাসিসটা হচ্ছে কি, যখন হচ্ছে ব্রঙ্কিয়াল ভালভ যে ব্রঙ্কাই যখন ডাইলেটেড হয়, আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, ব্রঙ্কাই যখন ডাইলেটেড হয় এবং তখন সেটা হচ্ছে ব্রঙ্কিয়াকটাসিস হয়। দেখো ক্রনিক স্পুটাম প্রোডাকশনের কারণে দেখো ব্রঙ্কিয়াল ভালভটা ডাইলেটেড হতে পারে। আর একটা হতে পারে যে রিপিটেড ইনফেকশন যখন হয়, ব্রঙ্কাইতে যখন রিপিটেড ইনফেকশন হয় তখন দেখা যায় যে এই ব্রঙ্কিয়াল ভালভটা ডাইলেটেড হয়ে যায়, তো তখন দেখা যাচ্ছে যে ব্রঙ্কিয়াকটাসিস ডেভেলপ করে। তারপর লাং অথবা প্লিউরাল ক্যালসিফিকেশন, এটা কি, তো যখন গ্যানোনোমা হিলড হয় তখন আমরা তো দেখতে পারবো যে একটা ক্যালসিফিকেশন দেখা যায়, তখন লাল এবং প্লুরাল ক্যালসিফিকেশন থাকে। অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, এয়ারওয়ে ন্যারোয়িং যদি হয় ফাইব্রোসিসের কারণে তখন হচ্ছে, বা এন্ডোব্রঙ্কিয়াল টিবির কারণে যদি এয়ারওয়ে ন্যারোয়িং হয় তখন হচ্ছে সিমটমটা অনেকটা সিওপিডির মতো হয়ে যায় এবং অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের মতো হয়ে যায়। অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা তো আমরা পড়ে এসেছি যে দেখা যায় যে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম যেগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে স্ট্রাকচারাল লাং ড্যামেজ হয়, যার কারণে হচ্ছে দেখা যেতে পারে যে লাংয়ের একটা কমপ্লিকেশন ডেভেলপ করছে। কর পালমোনারি যেটা, সেটা হচ্ছে ক্রনিক হাইপোক্সিয়ার, দেখা যায় যে ক্রনিক হাইপোক্সিয়ার কারণে দেখা যাবে যে, এবং ফাইব্রোসিসের কারণে দেখা যাচ্ছে যে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে, তখন হচ্ছে রাইট হার্ট স্ট্রেন এবং হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। আমরা তো জানি কর পালমোনারি হচ্ছে লাং ডিজিজের কারণে যখন হার্ট ফেলিয়ার হয় তখন সেটা হচ্ছে গিয়ে কর পালমোনারি।
তো দেখা যাচ্ছে যে টিবির কারণে এই যে লাংয়ের ভেতরে তো অনেক দেখা যাচ্ছে ফাইব্রোসিস আর ক্যালসিফিকেশন হচ্ছে। তো তখন এই যে পালমোনারি আর্টারি যে এন্ট্রি করছে তার এন্ট্রি কিন্তু অবস্ট্রাক্টেড হচ্ছে, তাই না? এন্ট্রির সময় তার ব্লাড এন্ট্রি অবস্ট্রাক্টেড হচ্ছে, তখন দেখা যাচ্ছে পালমোনারিতে হাইপার টেনশন হয়ে যাচ্ছে, মানে ব্লাড হচ্ছে এদিকে অবস্ট্রাক্টেড হওয়াতে এই জায়গাতে অনেক বেশি এই ভেসেলটাতে অনেক অবস্ট্রাকশন ডেভেলপ করছে, বা এখানে এই ভেসেলের টেনশনটা বা ব্লাডের প্রেশারটা বেড়ে যাচ্ছে। তখন দেখা যায় যে এই রাইট হার্ট থেকে তো এই পালমোনারি আর্টারিগুলো যাচ্ছে, তো রাইট হার্টে হচ্ছে তোমার ফেইলার হতে পারে। অ্যাসপারগিলোমা তো আমরা ফাঙ্গাল বল পড়ে এসেছি, সেটাও হচ্ছে টিবি ক্যাভিটিস সেকেন্ডারি টিবি ক্যাভিটিস যে থাকে ওই ক্যাভিটিগুলোতে হচ্ছে সেকেন্ডারিলি অ্যাসপারগিলাস ফাঙ্গাস হচ্ছে কলোনি গঠন করতে পারে, তখন হচ্ছে ফাঙ্গাল বল একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়। তো এই তো। আর নন পালমোনারি কিছু কমপ্লিকেশন আছে টিবির, যে নন পালমোনারি কমপ্লিকেশনের আমরা বলবো যে এমপাইমা নেসেসিটান, এটা হচ্ছে ক্রনিক টিবি এমপাইমা যদি হয় তখন দেখা যায় যে ইরোড করে চেস্ট ওয়ালকে, তখন হচ্ছে দেখা যেতে পারে ফ্রম সাবকুটিনিয়াস অ্যাবসেস অ্যান্ড সাইনাস ট্র্যাক, সেটা হচ্ছে এমপাইমা নেসেসিটান। মানে সাবকুটিনিয়াস মানে চেস্ট ওয়ালকে যখন সে ইনভলভ করে ফেলে এবং একটা সাইনাস ফর্মেশন হয়ে যায় তখন সেটা এমপাইমা নেসেসিটান্ট। আর ল্যারিঞ্জাইটিস হচ্ছে টিবি যখন লাং দিয়ে হচ্ছে যদি ড্রপলেট দিয়ে স্প্রেড করে ল্যারিংসকে ইনফেক্ট করে ফেলে তখন ল্যারিঞ্জাইটিস হবে, তখন দেখা যাচ্ছে হর্সনেস অফ দ্য ভয়েস ডেভেলপ করবে। এনটেরাটাইটিসের ক্ষেত্রে আমরা দেখবো যে টিবি যখন স্পুটামটাকে সোয়ালো করে তখন হচ্ছে যে টার্মিনাল ইলিয়াম এবং কোলনে তখন এনটেরাটাইটিস হতে পারে। দেখা যাচ্ছে যে অ্যানোরেক্টাল ডিজিজ, সেখানে কি হয় টিবি হচ্ছে পেরিয়ানাল রিজিয়নকে রিয়ারলি ইনভলভ করতে পারে। তারপর অ্যামাইলোডোসিস, ক্রনিক টিবি স্টিমুলাস এক্সেস সেরাম অ্যামালয়েড প্রোটিন লিঙ্ক টু অ্যামালয়েড, তখন হচ্ছে লিডিং টু সিস্টেমিক অ্যামাইলোডোসিস ডেভেলপ করতে পারে। এই তো এইসব কয়েকটা কমপ্লিকেশন বলতে পারলেই হবে। তো আমরা হচ্ছে কমপ্লিকেশনগুলো একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করলাম যাতে হচ্ছে একটু মনে থাকে, নাহলে শুধু রিডিং দিলে আসলে জিনিসপাতিগুলো মাথায় ঢোকে না। আমরা ডটসে আসি। ডটসে ফার্স্টে দেখবো যে এটা কী এটা ডটস থেরাপি, এটা যে ডটসের ফুল ফর্মটা কি, যে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, এটা হচ্ছে গিয়ে ডটসের ইলাবোরেশন। তো ইট মিনস someone, usually a health worker, takes responsibility for observing the person take each dose of the drug. তো হেলথ ওয়ার্কারের একটা সুপারভিশনে যাতে প্রত্যেকটা ডোজ এনশিওর করা হয়, এইটাই হচ্ছে ডস ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। তো এখানে হচ্ছে এটা মেনলি এনশিওর করে যে পেশেন্ট টেকিং হিজ অ্যান্টিটিউবাকুলাস মেডিসিন রেগুলারলি, তারপর হেলথ ওয়ার্কারের সময় হোম ভিজিটও করে হচ্ছে সে এনশিওর করে। তো অর্গানাইজেশন প্রিন্সিপাল ডস স্ট্র্যাটেজি হচ্ছে তিনটা। একটা হচ্ছে দেখা যাচ্ছে যে ডিসেন্ট্রালাইজড ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট নেটওয়ার্ক। ডিসেন্ট্রালাইজড ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট নেটওয়ার্ক, তো এটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস সো হচ্ছে এখানে ইন্টিগ্রেটেড করা হয়। তো এটা যাতে কমিউনিটি বেসড লেভেলে পৌঁছাতে পারে সেই কারণে। আর গুড প্রোগ্রাম ম্যানেজমেন্ট বেসড অন অ্যাকাউন্টেবিলিটি, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যান্ড কোহর্ট অ্যানালাইসিস অফ ট্রিটমেন্ট আউটকাম। তো কোহর্ট অ্যানালাইসিস করে যে দেখবো যে আমরা যে অ্যানালাইসিস করে আমাদের দেখতে হবে যে আসলে আউটকামটা ঠিকমতো হচ্ছে কি না। দ্যাটস ওয়াই তখন হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামটা ওভাবে ম্যানেজ করতে হবে। And in build system of case finding of new case and relapse and for cohort analysis. তো এখানে হচ্ছে দেখা যাবে যে ট্রিটমেন্ট আউটকামটাও হচ্ছে আমরা দেখবো এবং নিউ কেস এবং রিল্যাপস কেসটাও হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। তো প্রোভাইডার যেটা ডটস উইল বি গিভেন বাই পেরিফেরাল হেলথ স্টাফ such as দেখা যাচ্ছে যে
ভলান্টারি ওয়ার্কার্স থাকবে, টিচার থাকবে, তারপর এক্স পেশেন্ট থাকবে, সোশ্যাল ওয়ার্কার থাকতে পারে। আচ্ছা, হোয়াট ইজ ওপেন অ্যান্ড ক্লোজড কেস অফ পালমোনারি টিবি, এটাতে আমরা আসি একটু। ওপেন কেস হচ্ছে কি স্মিয়ার পজিটিভ পালমোনারি টিবি। এটা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে টিউবারকুলোসিস ম্যানিফেস্টেড পেশেন্ট হুজ অ্যাটলিস্ট 2 ইনিশিয়াল স্পুটাম স্মিয়ার পজিটিভ ফর AFB or 1 AFB positive smear and 1 positive culture, এটা হচ্ছে ওপেন কেস টিবি। এবং এটার ইম্পর্টেন্স হচ্ছে এই পেশেন্টটা হচ্ছে ইনফেকশিয়াস হবে টু আদার, সো এপিডেমিওলজিক্যালি এটা ইম্পর্টেন্ট। ওপেন কেসেস ইন টিবি আর ডেঞ্জারাস ফর কমিউনিটি, অ্যান্ড এরা ওপেন কেস অফ টিবি হচ্ছে মেনলি এরা স্প্রেড করে কজ এদের স্পুটাম পজিটিভ। আর ক্লোজড কেস অফ টিবি বা স্মিয়ার নেগেটিভ টিবি, এখানে হচ্ছে 3টা স্মিয়ারই নেগেটিভ আসছে। ওপেন কেসেসে আমরা দেখবো অ্যাটলিস্ট 2টা ইনিশিয়াল স্পুটামটা পজিটিভ আসবে, আর ক্লোজড কেসে আমরা দেখবো 3টা স্মিয়ার আমরা নেগেটিভ পাবো। বাট হচ্ছে দেখা যাবে টিবি সাইগোস্টিক সিমটম অ্যান্ড এক্সরে অ্যাবনর্মালিটিস অর পজিটিভ কালচার, বাট কালচারটা পজিটিভ বা আদার যে অ্যাবনর্মালিটি টিবি সিমটম আছে, এক্সরে অ্যাবনর্মালিটি আছে বা পজিটিভ কালচার আছে, বাট স্মিয়ারটা নেগেটিভ, সেটা হবে ক্লোজ কেস অফ টিবি। আচ্ছা, এবার আমি আসি যে নিউ কেস অফ টিবি আর রিল্যাপস কেস অফ টিবি কি। নিউ কেস অফ টিবি হচ্ছে a patient who has never received anti-TB drug or received for less than 1 month, এটা হচ্ছে পুরাই নিউ কেস অফ টিবি, যে 1 মাস ধরে কোনো অ্যান্টিটিউবি ড্রাগ রিসিভ করে নাই, সেটা হচ্ছে নিউ কেস অফ টিবি। টোটালি একটা ফ্রেশ ডায়াগনোসিসের জন্য আমরা এটা বলতে পারি যে 1 মাস ধরে সে কোনো হচ্ছে ট্রিটমেন্ট নেয় নাই। রিল্যাপস টিবিটা কি, এটা হচ্ছে প্রিভিয়াসলি রিসিভ ট্রিটমেন্ট অ্যান্ড ওয়াজ কিউরড, আর ট্রিটমেন্ট কমপ্লিটেড অ্যান্ড এগেইন ডেভেলপড স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, সেটা হচ্ছে রিল্যাপস কেস। এটা হচ্ছে রিইনফেকশনকে বোঝায়। তো এই যে আমাদের ডেভিডসনে রিল্যাপস অফ টিবি যেটা, সেটাকে হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির জন্য হায়ার রিস্কে বলা হয়েছে। আর ট্রিটমেন্ট ফেইলিয়ার কি, এটা হচ্ছে দেখা যায় যে পেশেন্ট who while on treatment remains smear positive or becomes smear positive again at 5 months or more after start of treatment, দেখা যায় যে পেশেন্ট হচ্ছে ট্রিটমেন্টের সময় স্মিয়ার পজিটিভ অথবা ট্রিটমেন্টের 5 মাস পরে because smear positive again at 5 months or more after treatment started, 5 মাসের মধ্যে সে আবার হচ্ছে স্মিয়ার পজিটিভ হয়ে গেল, তখন এটা ট্রিটমেন্ট ফেলার হিসেবে গণ্য হবে। আর আরেকটা হতে পারে পেশেন্ট ওয়াজ ইনিশিয়ালি স্পুটাম নেগেটিভ বাট এগেন বিকাম স্পুটাম পজিটিভ অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 মান্থ, 2 মাসের মাথায় সে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে তাতে হলো স্পুটাম পজিটিভ হয়ে গেল, তখন সেটা হচ্ছে গিয়ে তোমার ট্রিটমেন্ট ফেলিয়ারের মধ্যে পড়বে। এবার আসি ক্রিপ্টিক টিবি কি, এটা হচ্ছে এল্ডারলি এবং ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে মেনলি হয়। এটা টিবি মে নট শো দ্য ক্লাসিক সাইন্স, টিবির সাইনগুলো হচ্ছে একদম ক্লাসিক সাইনের মতো হবে না, এটা হচ্ছে ক্রিপ্টিক টিবি। কিছু ওল্ডারলি পেশেন্ট দেখা যায় যে কিছু নন স্পেসিফিক সিমটম তারা প্রডিউস করতে পারে, তখন এটা হচ্ছে ক্রিপ্টিক টিবি হয় এবং এটা ওল্ড এজে হবে।
TB may not be detected via bone marrow or liver biopsy. তো older individual may present with non-specific symptom. তো এখানেও শুধু লো গ্রেড ফিভার আর ওয়েট লস থাকবে, কোনো স্পুটাম পজিটিভ থাকবে না, রেডিওলজিক্যাল ফাইন্ডিং থাকবে না, মন্টক্স টেস্ট থাকবে না, শুধু লো গ্রেড ফিভার আর ওয়েট লস থাকবে। তো ডায়াগনোসিস ইজ ডান বাই বায়োপসি অর বোন ম্যারো। তো হচ্ছে দেখা যাবে যে আমি হচ্ছে বায়োপসি এবং বোন ম্যারো করে ডায়াগনোসিসটা করতে হবে আমাদের। আদার যেই সমস্ত যে স্পুটাম, তারপরে এমটি, রেডিওলজিক্যাল ফাইন্ডিং, এগুলো কিছুই আসবে না। তো ক্রাইটেরিয়া অফ দ্য ক্রিপ্টিক টিবি এটা কী হবে, যে এজটা হচ্ছে 60 ইয়ারের থেকে বেশি হবে, যার কারণে হচ্ছে আমাদের এই ইমিউনিটিটা অনেক কমে যাবে। তো তখন হচ্ছে টিবি কিন্তু সিস্টেমিক একটা ফর্মে দেখা দেবে, টিবিটা ইনডোলেন্ট হতে পারে। তো লো গ্রেড পাইরেক্সিয়া থাকবে, যেহেতু ইনফ্লামেশন, গ্রানুলোমাটাস একটা ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, লো গ্রেড পাইরেক্সিয়া থাকবে, ওয়েট লস থাকবে আনএক্সপ্লেইন। দেখা যাচ্ছে যে ক্রনিক সিস্টেমিক ডিজিজের ক্ষেত্রে বা গ্রানুলোমাটাস ক্রনিক ইনফ্লামেশনের কারণে ওয়েট লস হবে, নর্মাল চেস্ট রেখেও থাকবে, নো পালমোনারি ফোকাস ভিজিবল হবে, এক্সট্রা পালমোনারি অরিজিন বা আর্লি স্টেজ। দেখা যাচ্ছে যে এক্সট্রা পালমোনারি অরিজিন থাকছে, চেস্টটা একদম টোটালি ফোকাস কোনোটা ভিজিবল হবে না। বোন ম্যারো ইনফিল্ট্রেশন হতে পারে, যেটা হচ্ছে ব্লাড ডিসক্রাসিয়াস, যেটা হচ্ছে প্যানসাইটোপেনিয়া বা নিকোমাট রিয়াকশন। দেখা যেতে পারে যে বোন ম্যারো ইনফেকশন, সরাসরি সে হচ্ছে বোন ম্যারোকে ইনফেক্ট করে ফেললো। তারপর নেগেটিভ টিউবারকুলিন টেস্ট, এনার্জি ডিউ টু ইমিউন সাপ্রেশন অফ ওল্ড এজ। যেহেতু দেখা যাচ্ছে যে ইমিউনো কম্প্রোমাইজড ওল্ড এজের পেশেন্ট, তখন দেখা যেতে পারে আমাদের ইমিউনো কম্প্রোমাইজড হলে ফলস নেগেটিভ হয় পালমোনারি টিবি, তো তখন দেখা যেতে পারে যে টিউবারকুলিন টেস্টটা নেগেটিভ আসছে, অলরেডি পেশেন্টের ক্ষেত্রে এটা হতে পারে। বায়োপসি দিয়ে আমাদের কনফার্ম করতে হবে। তো লিভার এবং বোন ম্যারো, মেনলি লিভার এবং বোন ম্যারো বায়োপসি। তো এরপরে আছে আমাদের টিবি ট্রিটমেন্ট, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। তো আসি আমরা টিবিতে হচ্ছে গিয়ে পেশেন্ট রিসিভিং অ্যান্টি টিবি ড্রাগ বাট পেশেন্ট নট কিউর অর ইমপ্রুভিং, হোয়াট আর দ্য কজেস। এখানে হচ্ছে পেশেন্ট হচ্ছে অ্যান্টি টিবি ড্রাগ হচ্ছে দেখা যাচ্ছে যে নিচ্ছে, বাট পেশেন্টের ইমপ্রুভ হচ্ছে না। সেটা কী কী কারণ হতে পারে? পেশেন্ট ঠিক মতনে ড্রাগটা নিচ্ছে না, বা সে হচ্ছে মেনলি যেটা বলবি সে কথা শুনছে না, পেশেন্ট কমপ্লিয়েন্স আর কি। আর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, সেটা দেখা যাচ্ছে যে আইসোনাইজিন অথবা রিফাম্পিসিনের রেজিস্ট্যান্ট। আর এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি দেখা যাচ্ছে যে পেশেন্ট দেখা যাচ্ছে যে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্টের মতো নাইসোনায়াজিড, রিফাম্পিসিন অথবা অ্যাটলিস্ট 1 or 2nd লাইন ইনজেক্টেবল ড্রাগের প্রতি সে রেজিস্ট্যান্ট। এটা হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। আর ডায়াগনোসিস যদি ইনকারেক্ট হয় তখন দেখা যেতে পারে যে মানে সে আসলে টিবির পেশেন্টই না, এরকমও হতে পারে। তো এই যে T60 years default TB patient came to hospital and complaints of fever, weight loss, cough. How will you manage the patient? First investigation করবো আমরা, ESR, chest x-ray, Montox test। তারপর মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবিতে হচ্ছে জিন এক্সপার্ট করবো। আর ইফ নট মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি ক্যাটাগরি 2 অ্যান্টিটিপি। আর ইফ মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি সেকেন্ড লাইন হচ্ছে অ্যান্টিটিপি ড্রাগটা দিতে হবে। তাহলে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবিতে আমাদের অবশ্যই সেকেন্ড লাইন অ্যান্টিটিপি ড্রাগটা দিতে হবে। তারপর এই যে আসে যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিটা কী, তারপর হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিটা কী, এগুলা। তো MDR মানে হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, এবং এটা WHO ডেফিনেশন অনুযায়ী অ্যাটলিস্ট রেজিস্ট্যান্স টু আইসোনায়াজিড অ্যান্ড রিফাম্পিসিনের প্রতি রেজিস্ট্যান্ট হতে হবে। আর এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হচ্ছে আইসোনায়াজিড, রিফাম্পিসিন, fluoroquinolone and at least one injectable second line drug। 1 injectable second line ড্রাগের প্রতি সে হচ্ছে
রেজিস্ট্যান্ট থাকবে, তাহলে আইসোনাইজিড রিফাম্পিসিন তো আছে, সাথে ফ্লুরোকুইনোনস এবং অ্যাটলিস্ট 1 ইনজেক্টেবল সেকেন্ড লাইন ড্রাগের প্রতি সে যদি রেজিস্ট্যান্ট হয়, তখনই কেবলমাত্র এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হতে পারে। তো অ্যাটলিস্ট 1 সেকেন্ড লাইন ইনজেক্টেবল ড্রাগের মধ্যে কী কী থাকতে পারে? এটা হচ্ছে অ্যামিকাসিন হতে পারে, ক্যানামাইসিন, ক্যাপ্রিওমাইসিন যেগুলো আছে। তো এগুলা এক্সাম্পল হিসেবে যে ইনজেক্টেবল ড্রাগ এগুলা, এবং এগুলোর প্রতি যদি সে দেখা যায় যে রেজিস্ট্যান্ট, তখন এরকম হতে পারে। তো আসলে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ক্ষেত্রে আমরা কি দেখবো? এখানে আমাদের হচ্ছে কি জিন এক্সপার্ট লাগবে, যেটা এখানে টিবি ডিটেক্ট করবে এবং রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট ডিটেক্ট করবে। আমরা যেটা পড়ে এসেছি জিন এক্সপার্ট বা পিসিআর, যেটা সেটা দিয়ে আমরা এরকম করতে পারি। ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্ট মানে হচ্ছে ডিসিটি যেটাকে বলে, ডিএসটি যেটা মানে রেজিস্ট্যান্ট প্যাটার্ন টু গাইড থেরাপি। তো এমডিআর টিউবারকুলোসিসের কনসিকুয়েন্স, ট্রিটমেন্ট বিকামস মোর কমপ্লেক্স, প্রলংড। সেকেন্ড লাইন যে ড্রাগগুলো সেগুলো হচ্ছে গিয়ে দেখা যায় যে লেস ইফেক্টিভ আর সাইড ইফেক্ট বেশি। তো ট্রিটমেন্ট ফেলারটা হচ্ছে দেখা যায় যে রিস্ক অফ ট্রিটমেন্ট ফেলারও থাকে এবং ট্রান্সমিশন অফ দ্য রেজিস্ট্যান্স স্ট্রেইনের একটা সমস্যা থাকতে পারে। ইটস মাচ মোর ডিফিকাল্ট টু ট্রিট। ট্রিটমেন্ট হচ্ছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স ট্রিটমেন্ট করতে হবে। আর সেকেন্ড লাইন ড্রাগ কস্ট 30 টাইমস মোর, তো এটা কস্ট অনেক বেশি। পেশেন্ট উইথ এমডিআর টিউবারকুলোসিস মে নিড হসপিটালাইজেশন আর হচ্ছে আইসোলেটেড, তখন আরও বেশি কস্ট হবে। এই তো, আর হচ্ছে এখান থেকে আমরা পড়বো অ্যাক্টিভ টিবি আর হলো দেখা যাচ্ছে যে ইনঅ্যাক্টিভ টিবির মধ্যে কী কী পার্থক্য আছে।